নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা রাজ। আমি এসে গেছি আরেকটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আজকে গল্পটি পাঠিয়েছেন অনিমা বিশ্বাস। তিনি গল্পটি ঠিক যেমনভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক তেমনভাবেই পাঠ করে শোনাচ্ছি। তো চলো শুরু করা যাক। আবার আজকে একটা ঘটনা নিয়ে বসলাম। ঘটনাটা সত্যি, কিন্তু আমার নিজের দেখা না। তবে যার কাছ থেকে শোনা তা আমাদের নিজেদের নিকট কেউ হলেও তিনি অবশ্যই মিথ্যা বা বানিয়ে সাজিয়ে বলার মতন ব্যক্তিদের মধ্যে পড়েন না। আমাদের অর্থাৎ আমি, আমার যা, আমার আরও এক ননদ, আমার দেওরের ছেলে, আরও আমার শ্বশুরবাড়ির অন্যান্য বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের মতামতে তিনি হচ্ছেন আমাদের সবার বড় ননদ, আমার স্বামীর বড়দি। আমার স্বামীরা 4 ভাই বোন। প্রথমে বড় দিদি, তারপর ছোট দিদি, তারপর ওরা 2 ভাই। আমার বড় ননদকে আমার শ্বশুর শাশুড়ি বিয়ে দেননি। দিদি সুন্দর, তাও ওনাদের বিচারে দিদিকে কিছুতেই বিয়ে দেওয়া সম্ভব নয়। দোষের মধ্যে দোষ দেখেছি, দিদি একটু বেশি কথা বলে। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম। একই পাড়া হলেও ওকে আমি চিনতাম না, কারণ আমার বাবার চাকরি সূত্রে আমরা বাড়িতেই থাকতাম না। আমার মাধ্যমিক পরীক্ষার পর বাবার বদলির কারণে বাড়ি চলে আসতে হয়। 1 বছর বাদেই ওর সাথে পরিচয়, আর তারপরেই দুজনকে ভালো লাগা, পরে ভালোবাসা, এরপরেই বিয়ে। একই পাড়ার মধ্যেই বলে শুনেছিলাম ওর ওই অবিবাহিত বড় দিদির কথা। কিন্তু আশ্চর্য, বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে দিদিকে দেখে আমার একেবারের জন্যও মনে হয়নি যে দিদিকে বিয়ে দেওয়া অসম্ভব বা দিদির বিয়ের অযোগ্য। তখনও আমার দেওরের বিয়ে হয়নি। বড় ভাইয়ের বউ হয়ে বাড়িতে যাওয়াতে ভাইয়ের বউকে পেয়ে দিদির সে কি আনন্দ। আমি রান্নাঘরে রান্না করতাম আর দিদি ঠায় বসে থাকতো একটা পিঁড়ি পেতে, যতক্ষণ না আমার রান্না কমপ্লিট হয়। আর কত গল্প করত, পাড়ার লোকের সম্পর্কে, নিজেদের আত্মীয়দের সম্পর্কে। এইসব কথার মধ্যে কোনো রকম অসংলগ্ন বা আজে বাজে উল্টোপাল্টা কোনো রকম কথাই দিদি কিন্তু কখনোই বলতো না। আমরা নতুন কারোকে কিংবা অপরিচিত কারোর সাথে পরিচয় হওয়ার পর সাধারণত যেভাবে অজানা অনেক কথা জানানো অথবা নিজেদের সাংসারিক আলোচনা করি, দিদি সেরকমই অনেক ঘটনার কথা আমাকে বলত। তবে শাশুড়ি মা প্রথমেই আমাকে বলে রেখেছিলেন যে বড়দিকে দিয়ে কোনো কাজ না করাতে। দিদি নাকি কিচ্ছুই পারেন না, যেমন মশলা বাটানো, বাসন মাজানো, এরকম আরও অনেক কিছু। আমি করাতামও না, কেননা দিদিকে পেয়ে আমারও খুব ভালো লেগেছিল। তাছাড়া দিদিও আমাকে খুবই ভালোবাসতেন। পরে পরে লোকের মুখে শুনেছিলাম ছোট দিদির বিয়ের পর বড়দি মাকে সমস্ত কাজে সাহায্য করতেন। এমনকি ছোট দিদির বিয়ের সময় দিদি নাকি ঘরে বসে কেঁদেছিলেন। কেঁদে বলেছিলেন, কীরকম মা বাবা নিজেদের বড় মেয়েকে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছে। তাহলে আপনারা ভাবুন সে কী করে বিয়ের অযোগ্য হয়। ন্যায় অন্যায় বিভিন্ন ব্যাপারেও বিচার ক্ষমতা ও প্রখরতা দিদির এখনো পর্যন্ত। বিয়ে না দিলেও এইটুকু বুঝেছিলাম, দিদি মা মানে আমার শাশুড়ি মায়ের প্রাণের চাইতেও যেন বেশি ছিল। দিদিকে সব সময় তোলা করে রাখতে চাইতো, সব সময় ভালো ভালো শাড়ি ব্লাউজ পরাতো। নিজের ক্ষমতায় না কুলালেও ঠিক ছেলেদের কাছ থেকে আদায় করত। পাড়ার অনেককেই বলতে শুনেছি, সব দিকে দেখতে শুনতে ভালো মেয়েটাকে কেন যে মাসিমা মেসমশাই বিয়ে দিলেন না, নিজেরা তো চলেই যাবেন, মাঝখানে মেয়েটাকে ছেলেদের উপর বোঝা করে রেখে যাবেন। ভবিষ্যতে ছেলেরা ভালোভাবে দেখলে হয়। এত কথা বলার একটাই কারণ, আত্মা অবিনশ্বর। তার প্রমাণও পেয়েছি আমাদের এই বড় দিদির চাক্ষুষ দেখা একটা ঘটনা থেকে। আগেই বলেছি, শাশুড়ি মা তার বড় মেয়েকে সব সন্তানদের থেকে অনেক বেশি আলাদা চোখে দেখতেন আর ভীষণ রকম ভালোবাসতেন।
মা মারা যাওয়ার পর দিদি কেঁদে কেঁদে শুধু একটাই কথা বলেছিল, মা চলে গেল। এরপর বাবাও একদিন আমাকে একা রেখে চলে যাবে, আমার আর কেউ থাকবে না। শাশুড়ির মৃত্যুর বেশ কয়েক মাস পর আমি আমার যাকে জিজ্ঞাসা করেছিলাম ও কোনোদিন শাশুড়িকে স্বপ্নে দেখেছে কিনা। ও বলল, না গো, আমি তো দেখিনি। আমিও কোনোদিনও স্বপ্নে দেখিনি। আমার স্বামী বা দেওর কেউই মাকে স্বপ্নে দেখেননি। আশ্চর্য, একদিন সন্ধেবেলা লোডশেডিং ছিল, কিন্তু ঘরে হ্যারিকেন জ্বলছিল। দিদি আর মা একসাথে যে ঘরে ঘুমাতেন, মা মারা যাওয়ার বেশ কয়েকদিন বাদ থেকে দিদি একাই ওই ঘরে ঘুমাতেন। এখনো পর্যন্ত ওটা দিদিরই ঘর। ও হ্যাঁ, যেটা বলছিলাম, সন্ধেবেলায় লোডশেডিং, দিদি ওই ঘরের খাটে বসেই চা খাচ্ছিল, আমরা সবাই যে যার ঘরে। হঠাৎ দিদি চেঁচিয়ে উঠেছে, মা, ও মা, তুমি এসেছো? তুমি কি করে আসলে? কোথা থেকে আসলে? আমরা সবাই দিদির ঘরে দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করছি, কি হয়েছে দিদি? দিদি হাঁপাতে হাঁপাতে যা বলল, আমরা সবাই শুনে অবাক। দিদি বলল, মা ও ঘর থেকে এসে আমার খাটের পাশ দিয়ে হেঁটে গিয়ে বাবার ঘরের কাছে গিয়ে ঘরে উকি দিয়ে দেখে, আবার আমার সামনে দিয়ে হেঁটেই ওই ঘর দিয়ে বেরিয়ে গেল। কত ডাকলাম, মা, ও মা। মা একবারের জন্যেও আমার দিকে তাকালো না। এরপর দিদির সে কি কান্না, হাঁপুস নয়নে। এর 7 মাস বাদেই আমার শ্বশুর মারা যান। ওনার মৃত্যুটা ছিল আশ্চর্যজনক। সকালে আমার ছোট যা চা দিয়ে এসেছেন। উনি চা খেয়েছেন, ব্রেকফাস্ট দিতে গিয়ে দেখে ঘুমিয়ে আছেন। অনেক ডাকাডাকি করতেও ওঠেননি। অনেক বেলা হয়ে যাওয়াতে বুঝলাম বাবার কোনোদিন উঠবেন না। কাজেই এইটুকু অবশ্যই বিশ্বাসযোগ্য, আত্মার মৃত্যু মনে হয় না। আত্মা অবিনশ্বর। সমাপ্ত। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামী সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে এসে পৌঁছায়। আর হ্যাঁ, যদি আপনাদের সাথেও ঘটে থাকা এমন কোনো ভৌতিক ঘটনা থাকে বা শোনা কোনো ভৌতিক ঘটনা থাকে, তো অবশ্যই স্ক্রিনে থাকা আমার ফেসবুক পেজ বা ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। তো চলো, টাটা, বাই বাই, স্টে ব্লেসড, বি হ্যাপি।